a background in cloud technologies, whether you're an IT person looking to upskill or explore this domain, a fresh graduate looking to make a career in cloud technologies, or an IT decision maker, this course will equip you with what you need to get started. With just the public cloud service market expected to grow to $331.2 billion by 2022, it's a great time to be in the cloud computing industry. Today, there are more open positions in cloud than the number of skilled people available, and the sheer growth of the cloud market makes it an exciting and dependable career prospect for the coming times. So congratulations on embarking on this exciting journey, and good luck! মানে দিস ফার্স্ট ইন্ট্রোডাকশন। আচ্ছা, আমি এনরোল করি, আমার যেহেতু ফিনান্সিয়াল এইড আসছে না, সো জাস্ট তোমাদের দেখার জন্য সাথে আমি এনরোল করে রাখি। আমি এনরোল করলে আমারটা থেকে এখনই কুইজের কোশ্চেনগুলি দেখতে পারবো। সো আমরা দু একটা ভিডিও দেখে দু একটা কোশ্চেনের অ্যান্সারগুলিকে এখনই সলভ করার একটা ডিসকাশন করা যায়নি। কারণ আমরা গত দিনকে যেটা দেখছিলাম যে এটার মধ্যে আবার 10টা কোর্স আছে, আমরা শুধুমাত্র 1 নম্বরটা করছি। হ্যাঁ, যে লিস্টটা দেখতে পাচ্ছ, IBM ফুল স্ট্যাক ক্লাউড ডেভেলপার প্রফেশনাল সার্টিফিকেট, দিস ইজ আ প্রফেশনাল সার্টিফিকেট কোর্স অ্যান্ড আলাদা আলাদা 10টা কোর্স আছে এর মধ্যে। তার মধ্যে শুধু আমরা এই একটার জন্য ফিনান্সিয়াল এড অ্যাপ্লাই করেছি। যদি ইন্টারেস্টেড হও নেক্সটে ওই পরেরটাও করতে পারো, ইন্ট্রোডাকশনটা, এইগুলি সব কয়টাই IBM এর কোর্স, আমরা জাস্ট এইটার জন্য ফিনান্সিয়াল এড অ্যাপ্লাই করলাম। বাকিগুলি চাইলে বাকিগুলিও ইন্ডিভিজুয়ালভাবে ফিনান্সিয়াল এড অ্যাপ্লাই করতে হয়, এবং দিস ইজ এ স্পেশালাইজেশন, মানে আফটার দ্য কমপ্লিটিং দিস ইউ উইল গেট এ স্পেশালাইজড সার্টিফিকেট অ্যান্ড ফর ইচ কোর্স ইউ উইল গেট অ্যান ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট অলসো। সো ফার্স্ট আমরা এটাই করি, বাকি যদি মনে করো 2, 3, 4 পর্যন্ত তোমরা করতে পারো। সো আমরা ফুল স্ট্যাক না দিয়ে আমি 4 পর্যন্ত এই পর্যন্ত করি বেশি। স্টার্ট ফ্রি ট্রায়াল, 7 days ফ্রি ট্রায়াল দিচ্ছে, পরে $39 লাগবে। আচ্ছা, আবার কার্ডের ইনফরমেশন চাই, ভেজাল। ঝামেলা তো করে না। পরেরগুলি আমাকে আর দেখতে দিচ্ছে না এনরোল না করলে। আচ্ছা, কিছু পড়ার কন্টেন্টও আছে সাথে, আমরা পড়ার কন্টেন্টগুলিও হচ্ছে, তারপরে কিছু প্র্যাকটিস কুইজ আছে, যেরকম যে দেখা যাচ্ছে স্ক্রল করে। একটু ছোটো ছোটো রিডিং আছে, এখানে 10 মিনিট বলছে, আমাদের হয়তো 10 মিনিটের জায়গায় 20 মিনিট লাগতে পারে। সো মানে ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে যদি আমি ঢুকি তাহলে হয়তো করতে দিবে। পজ করো, ছিল না, পজ করা ছিল তো। হ্যাঁ, তাহলে এইটা আছে বোল্ড ইটালিক, তারপরে একটা লাইন যা লিখলাম, তারপরে ইটালিক মানে এই যে নেস্টিং যে করছি, আমরা তো নেস্টিং জানি যে ধাপে ধাপে শেষ করে আসতে হবে, যেটা লাস্ট ওপেন হয়েছে ওইটা ফার্স্ট ক্লোজ করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে লাস্ট ওপেন হয়েছে ইটালিক, ফার্স্ট ক্লোজ করব ইটালিক, এখানে বোল্ড ক্লোজ করেছে, ইটালিক ক্লোজ করেছে। সো ওই নেস্টিংটাকে খেয়াল রাখতে হবে। ট্যাগ, এগুলি তো ট্যাগগুলি দেওয়ার সময় আমরা যেমন প্রোগ্রামিংয়ের সময় মাল্টিপল ব্র্যাকেট ওপেন করেছি, তো যেইটা লাস্ট ওপেন করি ওইটা ফার্স্টে ক্লোজ করে আসতে হয়, মানে ওইটুকু শেষ হলো, তারপরে এইভাবে অনুযায়ী করতে হয়। তো সেই জিনিসগুলো একটু স্মরণ করা দিচ্ছি। তো ক্রিয়েটিং HTML ইউজিং নোটপ্যাড++, তো তোমরা জানোই যে এখানে টাইপ করলে বেশ প্রোগ্রামিং, যেমন আমরা কোড ব্লকস বা হচ্ছে এক্লিপসে অথবা আমরা যে নেটবিনসে টাইপ করলে বা যে কোনো
হচ্ছে কম্পাইলারের মধ্যে টাইপ করলে সুন্দরভাবে কালার হয়ে আসে, স্টেপ হয়ে আসে। এই নোটপ্যাড প্লাস প্লাস এরকম ছোট একটা সফটওয়্যার যেটার মধ্যে এরকম সুন্দরভাবে আসে আমাদের HTML CSS কোডগুলি টাইপ করার সুবিধা। যারা ইউজ করনি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে ছোট একটা সফটওয়্যার এটাকে ইউজ করতে পারো। অ্যান্ড স্ট্যান্ডার্ড HTML ডকুমেন্ট স্ট্রাকচার ফরম্যাট, তো এই ফরম্যাটটুকু আমরা জানি, গতদিনকে তোমরা দেখাইছো যে আমরা HTML হেড, তারপরে টাইটেল দিয়ে, টাইটেলটা তো একদম টপে আসে, তারপরে আবার ওই অনুযায়ী আমরা নেস্টিং যে ওয়ে ছিল সেই অনুযায়ী আমরা ওকে আবার ওগুলিকে ক্লোজ করে দিব। তো আজকে আবার আর একটু দেখাতে হবে। তো আজকে আবার দেখবো যে আরেকটু নেক্সটে এসে ফরম্যাটিংয়ের মধ্যে আমরা নিচে যে বলছে ব্রাউজারে কিভাবে ফরম্যাট আসে, প্যারাগ্রাফ, লাইন ব্রেক কিভাবে দেয়, একটা লাইনকে তুমি 2 লাইনে ভেঙে লিখবা, কিভাবে দিব? বিআর ইউজ করে। তো বড় হাতের দিব না ছোট হাতের দিব? ছোট হাতে। আর বি যদি বড় দিই আর ছোট দিই? না হবে না, বি বড় আর ছোট দাও, দুইটা বড় হাতে দিতে হবে। তাহলে জেনে রাখো HTML ইজ নট কেস সেন্সিটিভ। তুমি বড় হাতের বিআর লিখলেও হবে, তুমি বড় বি ছোট আর লিখলেও হবে, তুমি ছোট বিআর লিখলেও হবে, অল দ্য সেম। ঠিক আছে, ছোট লিখি বড় লিখি, ওই যে বোল্ড করলাম, ইটালিক করলাম, লাইন দিলাম, লাইনের জন্য লিখি কি এলআই। তো এলআই ছোট হাতের এলআই লিখলেও হবে, বড় হাতের, মানে এখানে ছোট হাতের বড় হাতের ট্যাগের মধ্যে ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না। ছোট হাতের বড় হাতে মানে যেরকম তোমার ভালো লাগে দিতে সেরকম দিতে পারবা। সো প্যারাগ্রাফের জন্য আমরা দেখছি যে ইন দিস অ্যাক্টিভিটি 4, ইন দিস অ্যাক্টিভিটি ইউ উইল ইউজ পি অ্যান্ড বিআর ট্যাগস টু ক্রিয়েট লাইন ব্রেক অ্যান্ড টেক্সট। তো আমরা গতদিন করছিলাম, ওইটা যদি সেভ করা থাকে করতে পারো, অথবা তোমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে ফেলো, এইখানেই ডাউনলোড করে ফেলো নোটপ্যাড প্লাস প্লাস। আমরা যেহেতু ইনস্টল করা আছে তাহলে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা করি। হচ্ছে পি দিয়ে প্যারাগ্রাফ আর বিআর দিয়ে জাস্ট একটু ব্রেক একটু করতে পারি কি না। তারপরে বলছে ওইটাকে সেভ করতে যে কোনো একটা ফাইল নেম .html দিয়ে another set of HTML tag আর হেডিং ট্যাগ। হেডিং আমরা গতদিন দেখছো তোমরা পারো এটা, যে হেডিং হচ্ছে মোট 6টা, H1 to H6 পর্যন্ত। এটা ছোট হাতের বড় হাতের ডাজন্ট ম্যাটার। সো আমরা ওই খালি ইটাকে নেস্টিংটাকে ঠিক করে খেয়াল রেখে দিব যে কোনটা লাস্টে ওপেন হয়েছে সেইটাকে আগে ক্লোজ করে দেবো, এই বিষয়টা খেয়াল রেখে ক্লোজ করলে আর সমস্যা নাই। তো পেজের মধ্যে তাহলে এরকম একটা যদি পেজ হয়, আমরা এটা যেহেতু HTML ফাইল, সো HTML ট্যাগ ওপেন করছি, তারপরে হেডিংয়ের মধ্যে টাইটেল দিচ্ছি। এই টাইটেলটা কি আসবে যখন আমরা ব্রাউজারটা ওপেন করি, এই ব্রাউজারের এই যে উপরে যেমন এটা চ্যাপ্টার 3 লেখা দেখাচ্ছে, এই জায়গাটায় আমাদের এই টাইটেলটা আসে। ফরম্যাটিং টেক্সট বলে আমরা নাম দিছি, যা নাম দিব সেইটা। দেন বডি পার্টের মধ্যে দেখো যে কন্টিনিউয়াস লাইনগুলিকে লেখা হয়েছে, কন্টিনিউয়াস লিখে গিয়েছি, বাট কন্টিনিউয়াস লেখার মাঝে এখানে আমি একটা বিআর ওপেন করছি। এইখানে বিআর দেওয়া মানে কি শুরু হচ্ছে এখান থেকে, তার মানে এইখান থেকে কন্টিনিউয়াস এই পর্যন্ত একটা লাইন হবে, এইখান থেকে দ্বিতীয় লাইন শুরু করবে। আচ্ছা, এটা বেসিক HTML, পরে যখন আস্তে আস্তে আরও অ্যাডভান্স যাবে তখন এগুলো অটোমেটিক, কারণ আমরা রেসপন্সিভ যদি করতে যাই তখন তো লাইন অটোমেটিকই হয়ে যায়। আমি ধরো সেম জিনিসটাকেই আমি রেসপন্সিভ করতে চাইলে আমি তখন দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপের রেজুলেশনের ডিভাইস ওপেন করি, তখন অটোমেটিকই সেটা অ্যাডজাস্ট করে নেয়। বাট এখন একদম আমরা স্টার্টিংয়ে আছি এবং প্যারাগ্রাফ ওপেন করছি, এখান থেকে নতুন প্যারাগ্রাফ হবে, সেই প্যারাগ্রাফটাকেও আমরা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড তারপরে এখানে আরেকটা আছে হচ্ছে প্রিটা কি মিন করছে? যেভাবে লাইনগুলো রাখতে যাচ্ছি ওরকমই, লাইনগুলো যেরকম ভাবে আমি দিব স্পেস দিয়ে ওইভাবে থাকবে, ওইভাবে যেভাবে আমরা করে দিব আর কি, মানে যেইভাবে নিচে লিখব, যেই ফরম্যাটে দিব ওই ফরম্যাট অনুযায়ী আসবে। আচ্ছা, আর গতদিনকে আমরা ডক টাইপ ডিক্লারেশন করেছিলাম, ওই যে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ডক টাইপ, এটা কি মিন করছিল? এটা হলো স্যার বিভিন্ন ইয়েতে ওপেন করা হয় তো, এর জন্য এটা কোন টাইপ এটা বলার জন্য।
ডক টাইপটা ডক টাইপে আমরা বলেছিলাম ডক টাইপে HTML নাকি XML সেই ডকুমেন্টের টাইপটাকে আমরা এক্সপ্লেন করে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আর তোমরা টেবিল করেছিলা কিভাবে গতদিনকে টেবিলটাকে কিভাবে ড্র করছিলা? টেবিল দিয়ে। এখন আমরা যদি হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন ড্র করতে চাই, সেপারেট করব, একটা হরাইজন্টাল লাইন দিব, ভার্টিক্যাল লাইন দিব, সেক্ষেত্রে আমরা এই যে এখানে যেটা বলছি HR ট্যাগ ফর হরাইজন্টাল লাইন। আর পাশাপাশি হচ্ছে মেটা হচ্ছে HTML এর একটা এলিমেন্ট দ্যাট is also in metadata. It can be used to define the character set and other information about HTML document. Other meta elements can be used in style and link. এইগুলি তো জানো, আমি দেখি নেক্সট আর কি ওইটা যেটা ওখানে লেখা ছিল ওইটার আউটপুট আসছে। আমরা দিসের পরে একটা হচ্ছে লাইন আমরা দিচ্ছিলাম, সেই লাইনটা দিসের পরে আসছে। আচ্ছা এরকম লিস্ট ক্রিয়েট করা বা বুলেট লিস্ট হোক বা নাম্বার লিস্ট হোক, আমরা লিস্ট ক্রিয়েট করার অপশনটা একটু দেখি। আনঅর্ডার্ড লিস্ট বা অর্ডার্ড লিস্ট দুই রকমভাবে করা যায়। তো HTML লিস্ট কনসিস্ট অফ লিস্ট ট্যাগ অ্যান্ড লিস্ট এলিমেন্ট ট্যাগ। তাহলে আমরা টু ক্রিয়েট এ আনঅর্ডার্ড লিস্ট করার জন্য আমরা কি করতে পারি, যে লাইন দিয়ে আইটেমসগুলিকে লিখে দিতে পারি। অ্যান্ড আনঅর্ডার্ড লিস্ট, সো UL লিখলে হচ্ছে দিস আনঅর্ডার্ড লিস্ট। সো এটি কি প্র্যাকটিস করে দেখা দরকার আছে? পেছনে তোমরা ফরিদ, তোমরা কি জানো, করছো কখনো এই HTML এ এরকম হচ্ছে ট্যাগ ইউজ করে আগে দেখছো? আচ্ছা এবার স্টাইল অ্যাট্রিবিউট আসো। তাহলে এখান থেকে আমরা করি যে স্টাইল অ্যাট্রিবিউট ক্যান বি অ্যাডেড অ্যান আনঅর্ডার্ড লিস্ট টু ডিফাইন দ্য স্টাইল অফ দ্য মার্কার। আমরা স্টাইলের ডেসক্রিপশন দেওয়া আছে যে লিস্ট স্টাইল টাইপ যদি ডিস্ক হয় তাহলে দ্য লিস্ট আইটেম উইল মার্কড উইথ দ্য বুলেট। যদি সার্কেল হয় তাহলে এটা মার্ক করবে উইথ সার্কেল। স্কোয়ার হলে আমাদের স্কোয়ারে মার্ক করবে, আর যদি নান হয় তাহলে এটা মার্ক করবে না। তাহলে এইটুকু আমরা একটু ট্রাই করে দেখি। আমরা নর্মালি তো বুলেট লিস্ট দিয়ে করতে পারছি, তো আমরা জাস্ট একই কিছু ভ্যালু, দুই তিনটা ভ্যালু মনে করে যেখানে যেমন আছে অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা, তো এইটাকে আমরা এই চারটা রকম স্টাইলে একটু ট্রাই করে দেখি এটা নোটপ্যাড প্লাস প্লাসে। এবং সাথে তো উপরে যে কম্পালসারি লাইনগুলি আছে, কারণ আমরা তো ব্রাউজারে ওপেন করব, ব্রাউজারে ওপেন করলে সেটা তো রান করতে হবে। সো কম্পালসারি লাইন্সগুলি লিখে আমরা এইটুকুকে ট্রাই করে দেখি। So unordered list. একটা জিনিস আগে দেখে নিই আমরা। Let me check. আমার কালকে করা ছিল, শুধু স্টাইল টাইপ করেছি, মানে আগের কাজ করেছি। আচ্ছা নেক্সট ওইটাই কপি করে হচ্ছে নাম্বারিং করেছো? আচ্ছা আগের ক্লাসে করা ছিল। ওই লিস্টিংই করে রাখছিল আগের ক্লাসে। লিস্টিং তো আগের ক্লাসে করতে বলছিলাম না।
করে রাখছিলা। আচ্ছা নর্মাল আচ্ছা, তাহলে একটু বাকিদের হোক। ফেদার্স হচ্ছে। আমরা তাহলে আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা এই 4 ক্যাটাগরি আইদার হচ্ছে আমরা ডিফল্ট বুলেটের মাধ্যমে করতে পারি, অথবা সার্কেল দিয়ে করতে পারি, স্কোয়ার দিয়ে করতে পারি, অথবা হচ্ছে যদি নান দেই, নান দিলে আমাদের কি আসছে, দিস লিস্ট আইটেম উইল নট বি মার্কড। সো বাকি 4টা টাইপ দিয়েও একটু ওই লিস্টটাকেই কপি করে আবার এগেইন এই অ্যাট্রিবিউটটা বা স্টাইলটা অ্যাপ্লাই করে দেখো। লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ আচ্ছা, এইটাকে কেন আনঅর্ডার লিস্ট বলছি তামিদ? আমরা যে সিরিয়ালে লিখছি ওই সিরিয়ালেই তো আসছে, তাহলে আনঅর্ডার্ড কেন? স্যার যে বুলেট পয়েন্ট এরকম বিভিন্ন মার্কের কারণে আনঅর্ডার, বাট অর্ডারগুলো 1 2 3 নাম্বারিং হচ্ছে, নাম্বারিং হবে। আচ্ছা, আর নান দিলে আমাদের কোনো পয়েন্টে আসছে না, প্রত্যেকটাই দেখছো, তাহলে পিছনে ওরা করে নিক। সিরাত হয়েছে কি? এবং এটাকে আমরা লিখছি কিন্তু এই স্টাইলে, যে আনঅর্ডার্ড লিস্ট স্টাইল ইকুয়াল টু দেন হচ্ছে ডাবল কোটের মধ্যে আমরা লিখব সো। তাহলে নেক্সটে আমরা অর্ডার লিস্টে আসি। অর্ডার লিস্ট যদি করতে হয়, অর্ডার লিস্টের ভিতরে আমরা কি টাইপের অর্ডারে করব? বাই ডিফল্ট অর্ডারটা হচ্ছে যে নাম্বারিং ওয়েতে আসে, 1 2 3 4 করে আসে ওই সেম ওয়েতে, বাট ইউএলের জায়গায় আমরা লিখব অর্ডার লিস্ট যেহেতু, সো ওএল দিলে অর্ডার লিস্ট, ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওএল দিয়ে ওই সেমভাবে আমরা যদি লিখি যে এই দেখো যে টাইপ আই, তাহলে এটা হচ্ছে যে রোমান স্টাইলে আসবে। যদি আমরা বড় হাতের আই লিখি তাহলে আপার কেস রোমান আসে, যদি ছোট হাতের এ লিখি তাহলে লোয়ার কেস লেটারে বড় হাতের এ লিখলে, মানে 5টা ওয়েতেই লেখা যায়। এক হচ্ছে নাম্বার লিখতে পারি, রোমান নাম্বার লিখতে পারি, আর হচ্ছে ক্যারেক্টার দিয়ে এবিসিডি করে লিখতে পারি। তো ক্যারেক্টার আর রোমান নাম্বারের মধ্যে ছোট হাতের বড় হাতে 2 রকম অ্যাপ্লাই করা যায়, দুই ওয়েতে। সো আমরা এখানে আবার কিন্তু একটু শর্টে আমরা টাইপ ইকুয়াল টু ওই টাইপটা লিখে দিচ্ছি অর্ডার লিস্টের ক্ষেত্রে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদেরকে এই যে ডেসক্রিপশনটা দেখাচ্ছিলাম, এই লিস্ট ড্যাশ স্টাইল ড্যাশ টাইপ কোলন দিয়ে সার্কেল ডিটেলসে লিখতে হচ্ছিল আনঅর্ডার স্টাইল হলে। আর অর্ডার এটা হচ্ছে যখন ইউএল দিয়ে লিখবো, মানে খেয়াল রাখবো দুইটা যেন মিশা না যায়, মানে অনেক সময় জানা জিনিসও মিক্স আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ওই অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্টটাকে একটু খেয়াল করে দিলে আমাদের মেইন কথা হচ্ছে যে একটু প্র্যাকটিস আর কি, এইগুলি একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। Description list is DL. DL list is different and it has neither bullet nor numbers. This description list tag DL and the list element consists of term and definition. The term is marked as DT and definition is marked as DD. DD tag এর মাধ্যমে an example use the definition list in the glossary definition that appears below. DL দিয়ে আমরা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, আর তারপরে আমরা আসছি ডিটি দিয়ে HTML, তারপরে ডিডি দিয়ে আমরা আসছি হচ্ছে ডেসক্রিপ্ট ডেফিনেশনে,
সো অ্যাক্টিভিটি 5-এর লাস্টে যেটা আছে এইটাকে আমরা ট্রাই করে দেখি। দিস লিস্ট মানে একটু নেস্টেড করার করা হচ্ছে যে আমরা লিস্ট ইনসাইড লিস্ট মানে সাব সাব আর কি গ্রুপ মানে একের এরকম আর কি এবিসি। তো লিস্টের মধ্যে আবার যদি লিস্ট করতে চাই তাহলে আমরা ফার্স্টে অর্ডার লিস্ট করে এই টাইপে আমরা 3টা টাইপ নিলাম, 3টা নাম দিলাম। তা আমি যেটা করো যে 3টাই তোমার নাম দিয়ে তুমি নামের 3টা পার্ট লাগলে দাও, 3টাই একই হয়ে যাচ্ছে তো, হ্যাঁ সে তাই করো আর কি। তাহলে 3টা যে আলাদা আলাদা ভ্যালু ওইটা বুঝতে সুবিধা হবে। ওইটার ভিতরে আমি আবার আনঅর্ডার্ড লিস্ট নিচ্ছি। আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমি হচ্ছে এই লাইন্সগুলিকে সো লেট মি চেক পিছনে তোমরা কি করলা। আননেসেসারি স্পেসগুলি না দিলেও হয়, হ্যাঁ সমস্যা নেই, স্পেস দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। অ্যাক্টিভিটি 5-এ যেটা ছিল, আমরা অ্যাক্টিভিটি 5 যেখান থেকে শুরু হয়েছে ওইখানে থেকে একটা লাইন টেনে দাও যে আমরা ওই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট যেখানে করছি ওইটুকুকে 5 দিয়ে মানে একটা লাইন টেনে আমরা ঠিক এরকম করতে পারি যে আসবে অ্যাক্টিভিটি 5, তারপর এখানে একটা লাইন থাকবে, মানে লাইন মানে যে এই লাইন এরপরে নিচে দিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলি শো করবে। এইভাবে কি সেপারেট করতে পারবে? একটা লাইনকে টেনে দেওয়া যাচ্ছে, আমরা নর্মালি এখানে একটা লাইন টেনে দিতে পারছি, বাট অ্যাক্টিভিটি 5 লেখা আসবে তারপরে বাকিটুকু লাইন থাকবে। না না টেবিলের মধ্যে না, নর্মাল যে লিস্টটা আমরা করছি আমাদের এই যে লিস্ট যেটা তোমাদের আউটপুটে দেখাচ্ছে ওই লিস্টের মধ্যেই এরকম আসবে যে আমরা তো তুমি এরকম খালি একটা লাইন টেনে দেওয়ার যেটা তো দেখছো ডিভাইড করে দিতে পারি পার্ট বাই পার্ট, বাট আমি চাচ্ছি যে অ্যাক্টিভিটি 5 বা কিছু একটা লেখা আসলো বা এক্সাম্পল 5 তারপরে টুকু ড্যাশ দিয়ে আসবে এবং তার নিচে তুমি ওই যে যেই কয়েকটা লাইন আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টটা করলা ওইটুকুকে সেপারেট করে দিব। তারপরে আবার অ্যাক্টিভিটি 6 যখন করবো তখন ওই সেম ওয়েতে ওইটুকুকে সেপারেট করে দিব যাতে বোঝা যায় যে এতটুকু হচ্ছে এই এক্সারসাইজটা। ফাইন, হ্যাঁ তুমি তো এক্সপার্ট আছো। HTML এর বন্ধ ছিল, আচ্ছা HTML এর বেসিক এইটা তো আমরা জানি, এই হচ্ছে HTML এর বেসিকগুলি থেকে আবার আসতেছি, বাট এইখানে এই ক্লাস নোটের ভেতরে আমাদেরকে ওয়ার্ম সার্ভার ইউজ করার কথা বলছে। ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার যেটা ইউজ করি না কেন এটাকে ডাউনলোড করলে এখানে এই ক্লাস নোটের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। সো এটার মধ্যে এই যে লিঙ্কে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তো ওয়ার্ম সার্ভারটা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজ বেসড, আর জ্যাম সার্ভারটা হচ্ছে আমি আলাদা আলাদা ভার্সন আছে, আমি চাইলে উইন্ডোজেরটা নামাতে পারি, আমি লিনাক্সেরটাও নামাতে পারি, আবার আইওএসেরটাও নামাতে পারি। তো 3টা প্ল্যাটফর্মে কাজ করা যায়। এবং যেহেতু আমরা শুধু উইন্ডোজেই করছি তো আমরা ওয়ার্ম সার্ভারটাকেও নিতে পারি। ওয়ার্ম সার্ভারের মধ্যে হচ্ছে যে বললাম আমাদের মাল্টি প্ল্যাটফর্মের অ্যাপাচি আছে, মাইএসকিউএল, পার্ল, পিএইচপি অ্যান্ড পার্ল। তো আমাদের পার্ল না লাগলেও আমাদের পিএইচপিতে এগুলি কানেক্ট করা এই কাজগুলি। সো এইটা তাহলে একদিন সেটিং করে দেখাবো না, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এইগুলির কনফিগারেশন আমি মেনলি ওয়ার্ম সার্ভারে করিনি, আমি জ্যাম সার্ভার নিয়ে কাজ করেছি। জ্যাম সার্ভারে দেওয়া পেজ করা এবং ওই পেজটাকে সেট আপ করে
জ্যাম সার্ভারে, এবং একটা স্যাম্পল ডেটাবেস করে সেই ডেটাবেসটাকে কানেক্ট করে ডেটাবেসে কিছু স্যাম্পল ডেটা থাকলো, ওই ডেটাকেই আমি ওয়েবসাইটে কল করে এনে দেখলাম আর কি, সেইগুলিকে করা যায় আর কি। মেনলি একটা পোর্ট নাম্বার থাকে, পোর্ট নাম্বারের উপরে বেস করে একটা মিনিট একটু পজ করুন। দিস ইজ অ্যাক্টিভিটি 8। সো আমাদের আলাদা আলাদা যদি ফাইল থাকে, মনে করো যে ওই লিঙ্কিং করব আমরা এখন মেনুস মতো করে, মেনুর মধ্যে লিঙ্কিং করব, তাহলে আমরা প্রথমে যেটা করছি যে index.html এইটাকে হোম পেজ, তারপরে file2 নামে একটা HTML করলাম, যেখানে তুমি সিম্পল একটা কোনো জায়গা থেকে কিছু টেক্সট কপি করে ওখানে একটা দিয়ে একটা file2 HTML নামে একটা ফাইল করে রাখলা। ওই জায়গায় আমরা যদি file2-তে ক্লিক করি তাহলে ওই file2টা ওপেন হচ্ছে, তার মানে লিঙ্ক উইথ দ্য অ্যানাদার ফাইল। মানে মেনু যে তৈরি করব, সেই মেনু তৈরি করার প্রথম ধাপ যে লিঙ্কিং করা, লিঙ্কিং করার বিষয়টা আমাদের দেখছি। তো এভাবে 4টা ফাইলকে লিঙ্ক করা হচ্ছে। ফার্স্ট index.html, আমরা বিভিন্ন ওয়েবসাইটের যদি ফাইলসগুলিকে দেখি, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলি পেজ থাকতে পারে, তো সেই পেজগুলিকে একটা ফোল্ডারে রেখেই ওইটা হচ্ছে আমাদের হোস্টিংয়েই করা হয়। বাট তার ভেতরে কোন ফাইলটা থেকে পেজটা রান করে, প্রথম কোন ফাইলটা থেকে পেজটা রান করে, অনেকগুলি তো ওয়েবসাইট থাকে। হোম পেজ না, সেটাকে বলে ইন্ডেক্স পেজ। ইন্ডেক্সে যদি ক্লিক করি আমরা, মানে আমার কাছে একটা ওয়েবসাইটের ফুল ফাইলসগুলি আছে, তাহলে সেইখান থেকে আমরা যদি ইন্ডেক্সে ক্লিক করি তাহলে আমাদের হোম পেজটা আসে, যেটার ভিতরে বিভিন্ন স্টাইলে মেনুসগুলি থাকতে পারে। আমরা নেক্সটে কিছু টেমপ্লেট নিয়েও দেখব যে টেমপ্লেটের ভিতরে ওইটাকে কাস্টমাইজ করা যায়, যেটার ভিতরে বিভিন্ন রকম মেনু আছে, এবং সিএসএসের মাধ্যমে ওইটাকে একটু কালার চেঞ্জ করা, একটু স্টাইল চেঞ্জ করা, এই কাজগুলিকে করা যায়। বাট একদম শুরুতে আমরা হচ্ছে পুরাটা নিজেরাই HTML দিয়ে পুরাটা যে নিজেরা একটা করা যায় সেইটা দেখছি, স্টাইল পরে আসবে। তো আমরা এটা একটু ট্রাই করি তাহলে প্লিজ, যে আলাদা আরও 3টা ফাইল বানাই, file2, file3, file4 নামে। আর আমাদের যেই পেজটা আছে এইটাকেই আমরা তো সেভ করেছি যে নামে, ওইটাকে রিনেম করে index.html করে দিই। করার পরে আমরা হচ্ছে আমাদের ফাইল যখন ইন্ডেক্সটা চালাবো তখন হোম পেজ আসবে, মেইন পেজটা আসবে, ওইখানে কয়েকটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কগুলিতে আমরা ক্লিক করলে, আর যে সেকেন্ড, থার্ড, ফোর্থ ফাইল হচ্ছে ওইখানে জাস্ট নেট থেকে র্যান্ডমলি কিছু টেক্সট কপি নিয়ে আমরা জাস্ট একটা স্যাম্পল HTML তৈরি করি, যাতে ওপেন করলে আমরা বুঝি যে ওইটা আসছে। তো এই যে ফাইলটা যেটা আমরা করলাম, এইটাকে আমরা এখন সেভ করব index.html দিয়ে, অ্যান্ড সেভ দ্য ফাইল, and further 3 times using the file name from the above list. Each time also revise file name in HTML title and body. And you should now have 4 unique files that link to each other. Test these files in browser by first opening the index.html. এই একটা ওয়েবসাইট করছিলাম, এটা আমার করা একটা ওয়েবসাইট, বাট এটা শেষ পর্যন্ত এখন আর ইসে নাই, অনেকগুলি লিঙ্ক আছে। মনে করো যে এটা করছিলাম হচ্ছে ট্রাস্ট ব্যাংকের জন্য, ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পারপাসে। সো
ওই যেরকমটা আমরা এখানে লিঙ্ক সবই লিঙ্ক করা, তো লিঙ্কের ফাইলসগুলি দেখো যে এই ফাইল ফোল্ডারে যদি আসি, এখানে আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা একটা HTML ফাইল করা, HTML ফাইল সাথে CSSগুলিও আছে। তো এতগুলি ফাইল এখানে আমার 62 ডিফারেন্ট পেজেস আছে, তার মধ্যে আমরা ইন্ডেক্স থেকে শুরু করতেছি। যদি অন্য কোনো পেজে ওপেন করি, মনে করেন নিউজে ক্লিক করলে সরাসরি নিউজের পেজ আসছে, বাট এইখানে কিন্তু আমরা ওই হোমে ব্যাক করে এসে বা অন্য মেনুসগুলি যে আছে এই মেনুসগুলিও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা পেজের মধ্যে কমন যেটা রাখছি সেটা হচ্ছে যে এই উপরেরটুকু হোম একটা বাটন রাখা হয়েছে, এবং যে মেনুসগুলি দেখতে পাচ্ছি এই মেনুটা প্রত্যেকটার মধ্যে আবার সমানভাবে আসার জন্য এটা কিন্তু বেশ সময় দেওয়া লাগছিল, যে প্রত্যেক জায়গায় সেম আসে না। তারপরে যখন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দাঁড়াইছে, এই জিনিসটুকু জাস্ট কপি করে এইটার ব্যাকগ্রাউন্ডে যেই কন্টেন্টটা আছে এইটাকে কপি করে প্রত্যেকটার মধ্যে, তো এইটার মধ্যে যেই কোডটা আছে এইটাকে হচ্ছে এই প্রথম থেকে যে অংশটুকু এইটাকে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে এই যে আমরা ইমেজের লিঙ্ক করে করে সেগুলির বর্ডার দিয়ে এইভাবে, মানে পুরাটাকে তো আর লিখতে হয় না, লেখা যতটুকু আনকমন সেইটুকু হচ্ছে লেখা, আর বাকিটুকু শুধু কপি পেস্ট করে দেওয়া। তো এইটার ভিতরে উপরের অংশটুকু আমরা হোম পেজ কোথায়, এই উপরের অংশটুকু দেখো যে আবার এখানে কালার দিছি রেড করে, আর বাকি পেজগুলি মানে এটা যে হোম পেজ এটা বোঝার জন্য এই মেনুসগুলির কালার রেড, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে যেইটা আছে প্রতিটা কিন্তু একটা আলাদা আলাদা পেজ, প্রত্যেকটাই যখন ক্লিক করব তখন ওই পেজটাই চলে যাবে, আলাদাভাবে ওই পেজটাই চলে যাবে। এবং নিচে যেগুলি আছে যে এখানে আমরা যদি ভিডিও লিঙ্ক করা আছে, ভিডিও লিঙ্কে ক্লিক করলে আমাদের ভিডিওটা আসবে, এটা ধরো একটা ইউটিউবের সাথে লিঙ্ক করে দেওয়া আছে, ইউটিউবের ভিডিওর সাথে, অথবা যদি আমরা কাস্টমাইজডভাবে নিজের ভিডিও দিতে চাই, সো এই কাজ করছিলাম অনেক দিন আগে, পরে আর মাত্র 2000 ভিউ হয়েছিল, পরে এটা আর বাদ হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা লিঙ্কিংয়ের জন্যে মানে এখন আমাদের ওয়েবসাইটটা খুব সিম্পল দেখা যাচ্ছে, যে একটা ব্ল্যাক কালারে, কিন্তু আস্তে আস্তে এর মধ্যে যখন CSS অ্যাপ্লাই করা হবে, CSS অ্যাপ্লাই করা হলে আমরা তখন বিভিন্ন স্টাইল, বিভিন্ন ফন্টের স্টাইল, বিভিন্ন কালার এইগুলি আনতে পারবো। এবং এখন যেটা করা হয় যে অনেক ক্ষেত্রেই ওই টেমপ্লেট ফ্রি অনেক টেমপ্লেট পাওয়া যায়, টেমপ্লেটের মধ্যে বেসিক কিছু লাইনস তো লেখাই থাকে, কারণ লাইন লিখেই তো টেমপ্লেট হয়েছে, এবং ওখানে HTML ফাইল সাথে CSS ফাইল সহ থাকে। তো আমরা যদি সেরকম করি, আমরা ওই টেমপ্লেট ডাউনলোড করে HTML CSS এর কিছু টেমপ্লেট কালেক্ট করে সেই টেমপ্লেট থেকে হচ্ছে নেক্সট কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট কিন্তু দাঁড় করাতে পারি ইজিলি। বাট আমাদের ওইটা করার পাশাপাশি আমাদের তো ওই লাইন যেই ওইটার ভিতরে যে লাইনগুলি আছে, যেমন একটা পেজ, যেমন এই যে পেজ, যে কোনো একটা ওয়েবসাইটে আসি আমরা, এই ফেসবুকের এই পেজটায় আসি, এইটা রাইট ক্লিক করলে আমাদের যে ইন্সপেক্ট করলে এখানে প্রত্যেকটা আইটেমের জন্য এই যে কোডটাকে দেখতে পাচ্ছি, এই পেজটার কোড, তো এই পেজটার কোড আমরা এখানে যেই পার্টটায় ক্লিক করব সেই পার্টটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে দেখায় যে এই, এবং নিচের এইটার সাথে স্টাইলস আছে, লেআউট আছে। তো আমরা এখান থেকে কিন্তু অল্টার করে এটা হচ্ছে আমি এইখানেই ম্যানেজ করতে পারবো। মনে করো যে এই পেজটার মধ্যে, বা আমি এটা আমাদের হোম পেজে আসি, এই পেজটার মধ্যে আমি যদি এইখানে ক্লিক করি, সরি এটাকে ইন্সপেক্ট করি আবার, তো এই যে পেজের কোড, এই পেজের কোডে আমাদের এই যে এইখানে দেখো যে এই অংশটুকুকে আমাদের একটা আলাদা ক্লাস করে সেইটার মধ্যে এই কোডিংগুলিকে লিখছি। তো এই কোডিংটাকে এইখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করি তাহলে এইখানের উপরের এই লেখাগুলি এইটা চেঞ্জ করা যায়, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টের এরকম হচ্ছে কোন অংশটুকু কোথায় আমরা কতটুকু প্যাডিং করব, কতটা বর্ডার দিব, মার্জিন করব, পজিশনিং, এই বিষয়গুলি এখানে, এবং নিচে যে CSS এর চেঞ্জ করা, এইগুলিকে চেঞ্জ করা যায়। যে এই বর্ডার বক্স, এখানে কালার চেঞ্জ করে, তোমরা তো 8GB কালারেরই বুঝো, কম বেশি করে দিলে এই ভ্যালুসগুলিকেও এখান থেকে সব কিছুই অল্টার করা যায়।
এখন ইনস্ট্যান্ট এই পেজটা যে কোনো ওয়েবসাইটে ওই পেজটাকে কাস্টমাইজ করে দেখা যাবে, বাট ওইটা আমি সেভ করে আমার মতো দেখতে পারবো, কারণ আমি তো ওই সার্ভারে আমার ফাইলটা সেভ হচ্ছে না। আমি ফাইলটাকে অল্টার করে এখন আমার স্ক্রিনে দেখতে পারবো, যে কোনো ওয়েবসাইটকে আমি এরকম কিছু কম বেশি করে রাখতে পারি। ইভেন আমরা যখন কোনো ওয়েবসাইটকে শর্টেন করতে চাই, তাহলে আননেসেসারি আমি অংশগুলিকে বাদ দিয়েও এই পাশে যে পুরো কোডিংটা আছে এবং সোর্সের ভিতরে এখানে যে দেখো যে ফাইলসগুলি, এখানে সব ফাইলসগুলির ডিটেলস পাওয়া যায়। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম আমরা ইন্সপেক্ট থেকে, ভিউ সোর্স থেকে আমরা হচ্ছে ডিটেলসগুলি সব দেখতে পারি। পিএইচপি কোডটা এখানে আছে। তো অনেক ফাইল মিলে আমাদের এই যে এখানে যে কোড চলে আসছে আমাদের। সো আমরা কি করছিলাম, কই সিরাত? তিনটা, হ্যাঁ তুমি তো করছো দেখতেছি, বাকিরা তো বসে আছে। তিনটা এতটুকু সিম্পল কাজ করতে দেওয়া হয়েছে। তো স্টেপ বাই স্টেপ শিখতে হবে, শিখলেই আমরা করতে পারবো। তোমরা যদি এই কোর্সটা করতে পারো, তাহলে যেই হচ্ছে কোর্সেরা যেই কোর্সটা আমরা করছিলাম, ইন্ট্রোডাকশন টু ক্লাউড, তারপর IBM এর সেকেন্ড যে পার্টটা আছে সেটার মধ্যে HTML CSS নিয়েও কাজ করা আছে, প্রয়োজনে সেটাও আমরা দেখব স্টেপ বাই স্টেপ। কারণ ওই কোর্সগুলির কন্টেন্ট বেশ স্ট্যান্ডার্ডাইজ এবং আপডেটেড, মানে ওরা নতুন করে কোর্স কন্টেন্ট করেছে এবং খুব ভালো, ওখান থেকে হচ্ছে আপডেটেড কিছু শেখার সুযোগ থাকে। তাহলে এই 4টা ফাইলকে কিন্তু একটা ফোল্ডারের মধ্যে সেভ করো, ডেস্কটপে সেভ করো বা যেখানে সেভ করো, নিজের নামে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে এই 4টা ফাইলকে রাখি, যাতে পরবর্তীতেও আমরা এইখান থেকে আবার কাজ করতে পারি। এবং এই ফাইলসগুলিকে জাস্ট লিঙ্কিং করা হচ্ছে, যে আমরা ক্লিক করলে ওই ফাইলটাই আসে। এবং নিচে 4 নম্বর পয়েন্টে আমরা লিঙ্কে যদি কোনো ওয়েব অ্যাড্রেস দিয়ে দেই, ওয়েব অ্যাড্রেসকেও লিঙ্ক করা যায়। জাস্ট ওয়েব অ্যাড্রেসটাকে কপি করে আমরা যদি ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দেই এবং পাশে কি টেক্সট, এই ওয়েব অ্যাড্রেস তো আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে ইউনিভার্সিটি অফ কেপ টাউন। তো ওই টেক্সটটাকেও আমরা পাশে লিখে দিলে ওই লেখাটা দেখাবে, আমরা ওইখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো এরকম কোনো এক্সটার্নাল ওয়েবসাইটকেও আমরা অ্যাড করার চাইলে করতে পারি। এখন আসলে হয়েছে এত বেশি এরকম ফ্রি টেমপ্লেট পাওয়া যায় যে একদম শুরু থেকে টাইপ করে পুরাটা মানুষ করতে চায় না। কিছু একটা স্যাম্পল থাকলো, ওটা একটা বেসিক স্ট্রাকচার ধরে তারপরে ওইটার সাথে যত ফাইল লাগছে অ্যাড করছি, যত লিঙ্ক লাগছে, যত মেনু লাগছে, এবং প্রয়োজনে কিছু এক্সটার্নাল প্লাগইনও, কিছু পেইড প্লাগইন ইউজ করা হয়, কিছু ফ্রি প্লাগইন থাকে, সেগুলিও ইউজ করা হয়ে থাকে।
তোমরা আইডি কার্ড দিছো, তোমাদের যে আইডি কার্ড তো দিচ্ছে তিনতলায় গেলে নতুন আইডি কার্ড দিবে না, নতুন আইডি কার্ড দিবে যে নতুন রিবন, তোমাদের মনে রিবন হচ্ছে ফুল হোয়াইট আইডি কার্ড আছে। হ্যাঁ, নতুন করে আইডি কার্ড দেওয়ার কথা তো সবারই। আচ্ছা 523 করছো, 523 কি ক্লিয়ার করে আসছো? সো তাহলে নেক্সটে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে লিংক করি। লাইক আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা একটা লিংক দিব, সেই লিঙ্কে ভিতরে লেখা থাকবে ইউনিভার্সিটি অফ স্কলার্স, অ্যান্ড আমরা ius.edu.bd লিঙ্কটাকে ওই সের ভিতরে একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দেই। সেই প্যারাগ্রাফটায় নামটাই ক্লিক করলে আমাদের যেন ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়। তো এতটুকু হওয়ার পরে আমরা লিঙ্কিং টু ইমেল অ্যাড্রেস অ্যান্ড আদার নন ওয়েব লিঙ্কস এইটা অ্যাপ্লাই করব। তো ওয়েবসাইট থেকে আমরা একটা মেইল অ্যাড্রেসে দিয়ে মেইল ইউজারে মেইল করা যায় নাকি। তো দ্য প্রিভিয়াস এক্সাম্পল ইউজড ইন HTML, তোমরা ওইটা করো, আমি বলছি যে HTML example we have used the HTTP protocol to inform the browser to load a website when we click a hyperlink, যেটা ওই যে নাম্বার 4-এ ছিল। নাম্বার 4-এ আমরা হাইপারলিঙ্কে ক্লিক করে একটা ওয়েবসাইটে যাচ্ছিলাম। and various other protocols may be used. For example, to create a link to an email address, use the mail to protocol. Note that this depends on the user's email program being correctly configured and also may not always work. However, this feature is commonly used on the web to contact the webmaster to get more information from site. আমরা আমাদের থেকে তোমরা কি কেউ ওই যে আউটলুক এক্সপ্রেস কনফিগার করছো কখনো, যে আমার ইমেল অ্যাড্রেস থেকে মেইলগুলি আউটলুকে সরাসরি আসবে এবং ওখান থেকে আউটলুক থেকে মেইল করা যাবে? এটা সাধারণভাবে হয় যে কারো পার্সোনাল ডিভাইস থেকে হলে, অফিস হোক বা হোম ডিভাইস হোক, যে আমি আবার ব্রাউজার ওপেন করব, ব্রাউজার যে মেল চেক করব, অথবা আমার মাল্টিপল অ্যাকাউন্টস থাকতে পারে, আমি ওইগুলিকে সরাসরি আউটলুক থাকলে, আউটলুকটা হচ্ছে এই মেল পারপাসের জন্যই তৈরি করা। যেমন আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলি হচ্ছে যার যার কাজে ওইটাই একটা ভালো ফিচার্স বা ফাংশনালিটি দেয়। মেল ফাংশন ইউজ করার জন্যে ইমেল আমাদের আউটলুকটা আমরা চাইলে টেস্ট করে দেখতে পারি। ওখানে কি হয়, ওই যদি মনে করো যে আমার জিমেলের কোনো অ্যাকাউন্ট আছে, জিমেলের অ্যাকাউন্টের মেলগুলিকে আমি আউটলুকে ডাউনলোড করব এবং আউটলুক থেকেই আমি মেল করব সরাসরি, যেখানে যেভাবে জিমেল থেকে করলে যায় সেভাবে। তাহলে ওই পোর্ট নাম্বারগুলি, SMTP পোর্ট আছে, ওই পোর্টসগুলিতে পোর্ট নাম্বারটা দিয়ে দিতে হয়, এবং পোর্ট নাম্বারটা ওই আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা। যদি আমার কোম্পানির কোনো হয়, যেমন আমাদের ডোমেনের মেল অ্যাড্রেস হচ্ছে আমার name@ius.edu.bd, তাহলে আমাকে এই মেলেরটা ডাউনলোড করতে গেলে আমাদের পোর্ট নাম্বারটাকে ইউজ করে দিতে হবে আউটলুক কনফিগার করার সময়। বাট এনিওয়ে, আমরা এখানে বলছে যে এই মেইল কনফিগারে এটা সবসময় কাজ নাও করতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইউজার ইমেল প্রোগ্রাম। তো তারপরেও আমরা লেখার ওয়েটা হচ্ছে এরকম যে মেইল টু লিখে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, তাহলে ওই অ্যাড্রেসে আমার মেইলটা সেন্ড হবে। ক্লিক করলে ওই যেই অ্যাড্রেসটা দিব, মেইল টুর পরে কোলন দিয়ে সেইখানে আমাদের মেইলটা যাচ্ছে। এবং ইমেল ইউজারে আমরা ইউজারের নেমটা দিলাম, যে আমি লিস্ট করে রাখলাম কার কাছে পাঠাবো, অনেকগুলি মেল অ্যাড্রেস দিয়ে লিস্ট করা থাকলো। ক্লিক করো, যে মনে করো যে শাওনের কাছে মেল করব, শাওনে ক্লিক করলে শাওনের মেল অ্যাড্রেসটা দেওয়া থাকছে, ওইখানে আমার মেইলটা চলে যাবে আর কি। তো এরকমভাবেও আমরা চাইলে লিঙ্ক করে দিতে পারি। অ্যান্ড ইউ ক্যান টেস্ট দিস বাই প্রোভাইডিং ইয়োর ওন ইমেল অ্যাড্রেস। দিস ওয়াজ টেস্টেড অ্যান্ড ওয়ার্কস ফর জিমেল অ্যাড্রেস। এই যে আমরা মেইল টু দিয়ে এইভাবে যদি করি, নিচে যেটা লেখা আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসের সাথে এটা টেস্টেড করা বলছে। অ্যান্ড এ সাবজেক্ট লাইন ফর দ্য ইমেল মেসেজ ক্যান অলসো বি প্রোভাইডেড। এবং এখানে আমরা হচ্ছে এটা সাবজেক্ট লাইনটাকেও চাইলে ইনক্লুড করে দিতে পারছি, যেরকমটা আমরা মেইল টু দেখে ইউজার নেম @address.com,
তারপর একটা কোশ্চেন মার্ক দিয়ে আমরা সাবজেক্ট ইকুয়াল টু ইমেল ফ্রম এ ফ্রেন্ড, এটার মধ্যে আমরা যা যা লিখলাম সেটা লিখে দেন ইউজার নেমটা দিতে পারি। অ্যান্ড আদার প্রোটোকল that can be used as FTP, News, Telnet and Gopher. These protocols often require other software beside the web browser. And as the emails, if the software is not correctly installed and configured, the link will not work. তো ওই কনফিগারের জন্য আমাদেরকে প্রপার পোর্ট নম্বরগুলি জানতে হবে যে কোন কোন পোর্ট দিয়ে এখানে কাজ করবে। পোর্ট নাম্বারগুলি জানা থাকলে যদি এরকম জিমেল ইয়াহু হয় তাহলে আমরা গুগলে সার্চ করে পোর্ট নাম্বারটা পেয়ে যাই। আর যদি কোনো কোম্পানির হচ্ছে স্পেসিফিক ডোমেনের ইমেল অ্যাড্রেস হয় তাহলে ওই কোম্পানির হচ্ছে সিস্টেম অ্যাডমিন বা আইটি থেকে আমরা জানতে পারি যে পোর্ট নাম্বার কত, সেই পোর্ট নাম্বার এক্স্যাক্টলি বসাতে হবে। আর আউটলুক কনফিগার করার মধ্যে বেশ কিছু স্টেপ আছে, বাট এই স্টেপসগুলি আমরা চাইলে ইজিলি ইউটিউব থেকে ফাইন্ড আউট করতে পারি যে হাউ টু কনফিগার আউটলুক এক্সপ্রেস। সো ওখানে পুরো স্টেপসগুলি আসে। বেসিক্যালি হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলি দিয়ে দিতে হয়, পাশাপাশি হচ্ছে পোর্ট নাম্বারটা খুবই জরুরি। আর দু একটা অপশন আছে, ওই দু একটা অপশনে টিক দিয়ে দিতে হবে। ওইটা হচ্ছে দেখেই দেওয়াটা ভালো, অথবা ফার্স্ট টাইম দেখে নোট করে রাখলাম যে এইগুলি টিক দিব আর দু একটা জায়গায় টিক উঠায় দিতে হয়। জেনারেলি যা কনফিগার থাকে সেখান থেকে একটু চেঞ্জ করতে হয়, না হলে এটা কাজ করে না। এবং এটা একবার টেস্টিং করার পরে হলে তারপরে আর সমস্যা করে না, খুব ইজিলি এটা নিয়ে কাজ করা যায়। তো বিভিন্ন অফিসে এরকম আউটলুক ইউজ করে কিন্তু মেল পারপাসের জন্যে। ওই সরাসরি আমরা তো কি করি যে জিমেল ব্রাউজার থেকে করছি, ব্রাউজারে ওপেন করব, তারপরে মেল ওপেন করব, তাতে সরাসরি আউটলুক ওপেন করলে ওইখানে ডিটেলস আসে এবং অ্যাড ফ্রি অবস্থায় আসে এবং আরও কিছু অপশনস আছে। মানে যেহেতু আউটলুকটা শুধুমাত্র মেল করার পারপাসে, সো এটার ভিতরে কিছু ফিচার্স, এক্সট্রা ফিচার্স আমরা ওখানে পাই আর কি। নেক্সট হচ্ছে লিঙ্কিং টু সেকশন উইদিন ডকুমেন্টস। Anchor tag can be used to link a specific location within